তো তোমরা যারা সিভিক্স কোর্সটি এনরোল করেছো তোমাদেরকে সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সিভিক্সের আজকের বেসিক ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাই এবং আজকে হচ্ছে প্রথম ক্লাস, সেই হিসেবে আমরা একদম বেসিক ধারণাগুলো হচ্ছে আমরা এখান থেকে জানার চেষ্টা করব। ক্লাসগুলো তোমরা প্রতিদিনের ক্লাস প্রতিদিন করে ফেলার চেষ্টা করবা, যাতে করে ক্লাসগুলো জমে না থাকে এবং প্রতিদিনের ক্লাসগুলো যাতে তোমরা প্রতিদিন শেষ করে ফেলতে পারো। সেই জন্য আমি তোমাদেরকে বলবো প্রতিদিনের ক্লাস প্রতিদিন তোমরা শেষ করবা। সিভিক্সের ক্ষেত্রে তোমাদের কোনো টেনশন করার কারণ নাই, আমি আছি প্রত্যেকটা ক্লাস অত্যন্ত ভালোভাবে নেওয়ার চেষ্টা করব। তোমাদের ফার্স্ট পেপার এখানে একদম পূর্ণাঙ্গভাবে আমরা পড়িয়ে ফেলবো, সুতরাং টেনশনের কোনো কারণ নাই। একদম তোমরা একটার পর একটা ক্লাসগুলো স্মুথভাবে করার চেষ্টা করবে, যাতে করে তোমাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায়। আমি তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর রাসেল মোহাম্মদ এবং তোমাদের সাথে আমি যুক্ত হয়েছি চট্টগ্রাম থেকে এবং আমি পড়াশোনা করেছি চিটাং ইউনিভার্সিটি থেকে বিএসএস অনার্স এবং এমএসএস। ওকে, বিএসএস অনার্স এবং কি এমএসএস, অর্থাৎ ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স। তো আমি এই যে সিভিক্স পড়াচ্ছি 2021 সাল থেকে, তোমাদের এই বেসে তোমাদেরকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গভর্নমেন্ট আকবর আলী কলেজ থেকে সিরাজগঞ্জ আমাদের সাথে ইয়াসমিন সরকার যুক্ত হয়েছে। আচ্ছা, যারাই যুক্ত হয়েছে সবাইকে আবারও একবার শুভেচ্ছা জানাই। আমরা আলোচনায় চলে যাই। সিভিক্স যে শব্দটা, এই শব্দটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। হ্যাঁ, কী শব্দ? ইংরেজি শব্দ। একটু খাতা নাও, খাতা নিয়ে তোমরা বই খাতা নিয়ে বসো। হ্যাঁ, যদি বই না কিনো, বই খাতা কলম এগুলো নিয়ে প্রত্যেকটা ক্লাস যখন তুমি করবা, প্রত্যেকটা ক্লাস অবশ্যই বই খাতা কলম নিয়ে করবা, ঠিক আছে? বই খাতা কলম ছাড়া তোমরা ক্লাসে বসবে না, এটা মনে রাখবা। নাই এখানে নাই, আমি জানি না এটা। তো বই খাতা কলম নিয়ে অবশ্যই বসবা। তো প্রত্যেকটা ক্লাস নোট করবা এবং নোটগুলো কি করবা, আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপটা হচ্ছে পড়ালেখা। হ্যাঁ, পড়ালেখা, এই গ্রুপে তোমরা, এটা বাংলা আছে এরপরে ইংরেজিও আছে, এই গ্রুপে তোমরা পোস্ট করবা যে প্রত্যেক দিনের ক্লাস নোট। এবং ক্লাস নোটগুলো শেয়ার করলে কি হবে, তুমি একটু মনোযোগ দিয়ে এই ক্লাসটা করবা, নোটগুলো করবা, এতে করে তোমার জানা হয়ে যাবে। এবং পোস্ট করার জন্য যে যখন একটা তাড়া থাকবে তোমার ভিতরে, তখন তুমি কিন্তু অটোমেটিক কাজটা করে ফেলবা। এই যে সিভিক্স বলতেছি, এটা একটা ইংরেজি শব্দ। এই সিভিক্স শব্দটাকে ভাঙলে আমরা দুইটা শব্দ পাই। মেইনলি এই দুইটা শব্দ থেকে সিভিক শব্দের উৎপত্তি হয়েছে। একটা হচ্ছে সিভিস আর একটা হচ্ছে সিভিটাস। তাহলে দুইটা শব্দ, একটা হচ্ছে সিভিস আর একটা কি সিভিটাস। দুইটাই কিন্তু ল্যাতিন শব্দ। দুইটাই কি শব্দ? ল্যাতিন। ওকে, তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ল্যাতিন কোন দেশের ভাষা? ল্যাতিন হচ্ছে মূলত একসময় ইতালিতে যে রোমান সভ্যতা ছিল, এই রোমানরাই ব্যবহার করত। তো রোমান সভ্যতা তো এখন আর নাই। তো পরবর্তীতে এখন ভ্যাটিকান সিটিতে, এই ভ্যাটিকান সিটি যেটা আছে, এই ভ্যাটিকান সিটিতে এখন ল্যাতিন ব্যবহার হয়। তাহলে কোথায় এখন ল্যাতিন ব্যবহার হয়? ভ্যাটিকান সিটিতে। তাহলে সিভিক্স যে শব্দটা, এটা ইংরেজি, আর সিভিস এবং সিভিটাস এই দুইটা শব্দ হচ্ছে ল্যাতিন শব্দ। দুইটার অর্থ কি? অর্থ হচ্ছে এই যে দেখো, সিভিস অর্থ হচ্ছে নাগরিক আর সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তাহলে দেখো, নগর রাষ্ট্র এবং নাগরিক এই দুইটা ধারণা দেখেই পরিণতির উদ্ভব হয়েছে। তাহলে দেখো, নাগরিক এবং নগর রাষ্ট্র। তো নাগরিক বিষয়টা তো বুঝলাম, যারা রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন করে তারা নাগরিক, এটা আমরা বুঝলাম। কিন্তু নগর রাষ্ট্র জিনিসটা কি, সেটা আমাদেরকে জানতে হবে। আগে গ্রিক সভ্যতা ছিল না? গ্রিক সভ্যতার মধ্যে কিছু ছিল নগর। কি ছিল? নগর। নগর কি কি ছিল? যেমন ধরো হচ্ছে অ্যাথেন্স ছিল, স্পার্টা ছিল, থেবেস ছিল। তাহলে অ্যাথেন্স, স্পার্টা, থেবেস। রোডস, হ্যাঁ, রোডস ছিল। তাহলে রোডস, এগুলো হচ্ছে একটা নগর রাষ্ট্র। অ্যাথেন্স, স্পার্টা, থেবেস, রোডস, এগুলো কি? এগুলো হচ্ছে গ্রিক সভ্যতার একটা নগর। এবং এই নগরগুলোকে রাষ্ট্র মনে করা হতো। আমরা এখন কি দেখি? এখন হচ্ছে বড় বড় দেশগুলোকে আমরা রাষ্ট্র হিসেবে জানি, তাই না? বড় বড় দেশগুলোকে আমরা রাষ্ট্র হিসেবে জানি, কিন্তু অতীতে একটু এক মিনিট। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কল করে নেই। ও আচ্ছা, আপনি না, ও হোয়াটসঅ্যাপেই কন্ট্যাক্ট করে, ও বলছে যে অনলাইন ইয়াতে নাম্বারে পাবে না। আচ্ছা ভাই, সরি একটু ইন্টারাপ্টেড হলো।
তো যেটা বললাম সেটা হচ্ছে পত্র, স্যার এই বইটি নিয়েছি, আচ্ছা সমস্যা নেই, অক্ষরপত্র বই নিতে পারো, ভালো, খারাপ না, ঠিক আছে, তবে ক্লাস লেকচার ফলো করবা, ওকে। কলেজে যাইতে হবে না, যদি তুমি ক্লাস লেকচারগুলো আমাদের পড়ালেখা টিমের ক্লাসগুলো করো, অনেক স্টুডেন্ট আছে, হাজার হাজার স্টুডেন্ট আমাদের থেকে 2021 সাল থেকে পড়তেছে, হ্যাঁ, বিভিন্ন থ্রুতে, বিভিন্ন বেসে, বিভিন্ন গ্রুপে, তো তারা ক্লাস লেকচার ফলো করে, দেন হচ্ছে তারা হচ্ছে পিডিএফ কালেক্ট করে পড়ে, হয়ে যায়। ক্লাস লেকচারগুলো ফলো করো, হয়ে যাবে। এখানে এ টু জেড পড়ানো হবে, এ টু জেড, হ্যাঁ, তোমাকে এখানে ভর্তি হইলা এমনিতে পড়াই গেলাম ওইরকম না, এ টু জেড পড়ানো হবে। যেটা আমি বলতেছি, যে এখানে বলতেছি যেটা, সেটা হচ্ছে নগর রাষ্ট্রের ধারণা দিচ্ছি। গ্রিক সভ্যতার মধ্যে নগর যেগুলো ছিল, অ্যাথেন্স, স্পার্টা, এগুলোকে রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হতো, এবং যার কারণে এগুলোকে বলে নগর রাষ্ট্র। কি রাষ্ট্র? নগর রাষ্ট্র। তাহলে আমরা কি বলতে পারি, যে প্রাচীন গ্রিক সভ্যতার যে ছোট ছোট নগর ছিল, সেই নগরকে রাষ্ট্র বলে বিবেচনা করা হতো, এবং সেগুলোকে বলে নগর রাষ্ট্র। এটা গেল। এবার হচ্ছে নাগরিক কারা। তো গ্রিক সভ্যতায় যেটা হইতো, সেই গ্রিক সভ্যতায় যে বিষয়টা ঘটতো সেটা হচ্ছে কি, যে গ্রিক সভ্যতায় যেটা ঘটতো সেটা হচ্ছে, বিশেষ করে যারা রাষ্ট্রে বসবাস করতো, মানে নগর রাষ্ট্রে যারা বসবাস করতো, আমরা তো জানি রাষ্ট্রের কয়টা উপাদান আছে, রাষ্ট্রের 4টা উপাদান, তাই না? তোমরা জানো কিনা জানি না, তোমরা একটু মনে রাখবা, রাষ্ট্রের কয়টা উপাদান? 4টা উপাদান। একটা হচ্ছে জনসংখ্যা থাকে, জনসংখ্যা, এরপর থাকে হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড থাকে, ভূখণ্ড, এরপরে থাকে হচ্ছে সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব থাকে, এরপরে থাকে হচ্ছে কি, যে এরপরে থাকে হচ্ছে সরকার। তাহলে আমরা কয়টা উপাদান পেলাম? রাষ্ট্রের 4টা আবশ্যকীয় উপাদান পেলাম। এখানে যদি প্রশ্ন করে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোনটা, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে যে তোমার সার্বভৌমত্ব। তোমরা নোট করবা, কেমন? সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব। যদি প্রশ্ন করে যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটা, সার্বভৌমত্ব। তো এখানে যে জনসংখ্যা বলতেছি না, এই জনসংখ্যাকে কি নাগরিক বলা যাবে না? উত্তর হচ্ছে আগে, মানে গ্রিক সভ্যতায় এই জনগণ সবাইকে নাগরিক বলা হতো না, বাট এখন 18 বছর হয়ে গেলে সবাইকে নাগরিক বলা হয়, ঠিক আছে? তাহলে 18 বছর হয়ে গেলে সবাইকে নাগরিক বলা হচ্ছে বর্তমান সময়ে। অতীতে এটা করা হতো না, এটা করা হতো না। বিশেষ করে আগে যেটা করা হতো সেটা হচ্ছে কি, যে যারা জনগণ, এই জনগণকে 4 ভাগে ভাগ করা হতো। কয় ভাগে? 4 ভাগে, বিশেষ করে 4 ভাগে। এখানে অন্যান্য ভাগও থাকতে পারে। একটা হচ্ছে নাগরিক শ্রেণী। তাহলে টোটাল জনগণ গ্রিক সভ্যতায় নাগরিক বা জনগণ কয় ভাগে বিভক্ত ছিল? 4 ভাগে। তাহলে জনগণ 4 ভাগে ছিল, নাগরিক। দ্বিতীয়ত হচ্ছে যারা প্রথম শ্রেণী হচ্ছে নাগরিক, এরপর হচ্ছে কি অবসরভোগী, অবসরভোগী। তারপরে আসে হচ্ছে কি অবসরভোগীর পরে আসে হচ্ছে ব্যবসায়ী বা বিদেশি, যারা বিজনেস করত এবং যারা বিভিন্ন দেশ থেকে ভ্রমণ করত, তাদেরকে এখানে রাখা হতো, 3 নম্বরে রাখা হতো। এরপর 4 নম্বরে বলা হতো এগুলো কিসে? জনগণ। কোন সভ্যতার? প্রাচীন গ্রিক সভ্যতার যে নগর রাষ্ট্র, প্রাচীন গ্রিক সভ্যতার নগর রাষ্ট্র যেগুলো ছিল, সেই নগর রাষ্ট্রগুলোতে এটা লক্ষ্য করা যেত। তাহলে প্রাচীন গ্রিক সভ্যতার যে নগর রাষ্ট্র ছিল, সেই নগর রাষ্ট্রে এগুলো লক্ষ্য করা যেত। তাহলে টোটাল যে জনগণ ছিল, সেই জনগণকে 4টা ভাগে ভাগ করা হয়: ব্যবসায়ী, বিদেশি, অবসরভোগী, নাগরিক। আর একটা হচ্ছে কি, যে দাস ও নারী। দাস ও কি? নারী। এই যে দেখো, এই যে 4 ভাগে বিভক্ত করা হলো, এদের মধ্যে শুধুমাত্র নাগরিক হচ্ছে একটা শ্রেণী। সবাই কি নাগরিক? উত্তর হচ্ছে না, সবাই কি না, নাগরিক না। তাহলে নাগরিক হচ্ছে শুধু নির্দিষ্ট একটা শ্রেণীকে বোঝাচ্ছে। তাহলে সবাইকে নাগরিক বলা হচ্ছে না, সবাইকে কি বলা হচ্ছে না? নাগরিক বলা হচ্ছে না, শুধু একটা নির্দিষ্ট সময়ে জন্য। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর, ভেরি গুড। রাফিয়া, আবু সাইদ সরকার, কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজ। আফরানাম আবিনা, চট্টগ্রাম মহিলা কলেজ, চট্টগ্রাম। আফরা আনাম, তুমি আমাদের পড়ালেখা অফলাইন ব্রাঞ্চে এসে একবার ঘুরে যাও, হ্যাঁ। আমাদের অফলাইন ব্রাঞ্চেও আমাদের ক্লাস হয় নিয়মিত, প্রতিদিনই ক্লাস হয়, 3টা থেকে 5টা, সকাল 7টা থেকে 9টা। তো ওকে, তোমার কোনো সহপাঠী পড়তে চাইলে এদিকে পাঠিয়ে দিও। তাহলে জনগণ, এই জনগণকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, যে গ্রিক সভ্যতার যে নগর রাষ্ট্রগুলো সেখানে। তাহলে নাগরিক কাদেরকে বলা হচ্ছে? নাগরিক কারা? গ্রিক সভ্যতায় যে নাগরিক কাদেরকে বলা হতো, আমরা সেটাই এখন লিখছি। গ্রিক সভ্যতায় নগর রাষ্ট্রে যারা বসবাস করত এবং রাষ্ট্রের
দায়িত্ব কর্তব্য দায়িত্ব কর্তব্য হ্যাঁ দায়িত্ব কর্তব্য সম্পাদন করত, বসবাস করতো, রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য সম্পাদন করত, সেই সাথে যারা রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করত, রাষ্ট্রের কি সুযোগ সুবিধা ভোগ করত, তাদেরকেই কি বলা হয়? তাদেরকে নাগরিক বলা হয়। তাহলে কি জানলাম? যে গ্রিক সভ্যতায় নগররাষ্ট্রে যারা বসবাস করত, রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য যারা সম্পাদন করত, সেই সাথে এখানে সাথে পড়ে নাই, সেই সাথে যারা রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করত, তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে নাগরিক বলা হচ্ছে। তাহলে বাকিরা কি নয়? নাগরিক নয়। তাহলে বাকিরা কি নয়? নাগরিক নয়। তাহলে শুধুমাত্র নাগরিক তারাই যারা রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন করতো, রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করতো, হ্যাঁ, এবং যারা রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য সম্পাদন করতো, সেই সাথে যারা রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করতো, শুধু তাদেরকে নাগরিক বলা হচ্ছে। তাহলে বাকিরা কি নয়? এরা নাগরিক নয়। তাহলে আমরা একটা শ্রেণীকে পেলাম যারা নাগরিক। তাহলে কারণ কেন? সেই সময়ে রাষ্ট্রগুলো ছিল ছোট, জনসংখ্যা ছিল কম। এই অল্প সংখ্যক জনগণ যাদেরকে ভাগ করা হয়েছে 4 ভাগে, তাদের মধ্যে শুধুমাত্র একটা শ্রেণীকে বলা হচ্ছে নাগরিক, বাকিরা কি নয়? নাগরিক নয়। তাহলে নগররাষ্ট্রে যারা বাস করতো সবাইকে নাগরিক বলা যায় না, বা নাগরিক বলাটা সমীচীন নয়। তাহলে আগে নাগরিকতার ধারণা কি ছিল? সংকীর্ণ ছিল। আগে নাগরিকতার ধারণা কি ছিল? সংকীর্ণ ছিল। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা বললাম, একটা হচ্ছে তোমরা নিশ্চয়ই লিখে ফেলছো, একটা হচ্ছে নাগরিক। তাহলে আমরা কি জানলাম? প্রাচীন গ্রিক সভ্যতায় নাগরিকতার ধারণার উদ্ভব ঘটে। মনে রাখবা কোথায়? এতক্ষণ ধরে যেটা বলছি আর কি, যে নগর রাষ্ট্রের মধ্যে নাগরিক ধারণার উদ্ভব ঘটেছিল। আর নগর রাষ্ট্র ছিল কোথায়? গ্রিক সভ্যতায়। তাহলে উত্তর হচ্ছে পরোক্ষভাবে নাগরিক ধারণারও উদ্ভব ঘটেছে এই গ্রিক সভ্যতায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং এই যে নাগরিক এবং নগর রাষ্ট্রের ধারণা যে গ্রিক সভ্যতার মধ্যে উদ্ভব হয়েছে, সেই গ্রিক সভ্যতার মধ্যেই গণতন্ত্রের জন্ম হয়েছে। কিসের জন্ম? গণতন্ত্র। ইংরেজিতে বলে ডেমোক্রেসি। কি বলে? ডেমোক্রেসি। এই যে ডেমোক্রেসি, এটাকে ভাঙলে আমরা দুইটা শব্দ পাই। এই যে দেখো, ইংরেজিতে যেটাকে ডেমোক্রেসি আমরা বলছি, এই ডেমোক্রেসিকে ভাঙলে দুইটা শব্দ আমরা পাই। একটা হচ্ছে ডেমোস, আর একটা হচ্ছে ক্রাটিয়া বা ক্রাটোস। এই দুইটাই হচ্ছে গ্রিক শব্দ। এই যে ডেমোস আর হচ্ছে ক্রাটিয়া বা ক্রাটোস বা ক্রাটোস। তাহলে ডেমোস এবং ক্রাটোস বা ক্রাটিয়া, এই যে ডেমোস অর্থ হচ্ছে জনগণ, আর ক্রাটোস অর্থ হচ্ছে যে শাসন ক্ষমতা। ক্রাটিয়া বা ক্রাটোসের অর্থ কি? শাসন ক্ষমতা। তাহলে যেখানে জনগণ শাসন ক্ষমতার চর্চা করে, বা জনগণ যেখানে শাসন ক্ষমতার মালিক, সেটাকে বলে গণতন্ত্র। এই গণতন্ত্রের জন্মভূমিও ওই নগর রাষ্ট্রে। তাহলে গণতন্ত্রের জন্ম হয়, লিখো গণতন্ত্রের জনক। লিখো গণতন্ত্রের জনক কে? জনক হচ্ছে এরিস্টটল। কে? গণতন্ত্রের জনক হচ্ছে এরিস্টটল। আর গণতন্ত্রের জন্মভূমি কোথায়? গণতন্ত্রের জন্মভূমি হচ্ছে অ্যাথেন্স। অ্যাথেন্স, হ্যাঁ, অ্যাথেন্স। ওকে, তাহলে অ্যাথেন্সেই গণতন্ত্রের জন্ম হয়েছে। আর গণতন্ত্রের জনক কে? গণতন্ত্রের জনক হচ্ছে এরিস্টটল। ওকে, বুঝতে পারছো বাবারা? বুঝছো? তোমরা না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা, কেমন? না বুঝলে কমেন্টস করবা। তাহলে গণতন্ত্রের জন্মভূমি হচ্ছে অ্যাথেন্স। গণতন্ত্রের জনক কে? গণতন্ত্রের জনক হচ্ছে কে? এরিস্টটল। ওকে, এবার আসি গণতন্ত্র সম্পর্কে। তো বললাম, তাহলে বর্তমানে গণতন্ত্র হচ্ছে 2 ধরনের। বর্তমানে গণতন্ত্র কয় ধরনের? বর্তমানে গণতন্ত্র হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, আর একটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। তাহলে গণতন্ত্র কয় ধরনের? গণতন্ত্র হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। আমরা যেহেতু আজকে বেসিক ক্লাস করতেছি, তাহলে আমরা একটু বিষয়গুলো ক্লিয়ারভাবে জানার চেষ্টা করব। তাহলে গণতন্ত্র কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, আর একটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। তাহলে পরোক্ষ বা
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। তাহলে অতীতে দেখো, অতীতে ছিল যেটা আমরা একটু আগে যেটা বললাম, গণতন্ত্র যে এই যে অ্যাথেন্সে যেটা জন্ম হয়েছে সেটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। আর এখন আমরা যেটা চর্চা করছি, আমরা যেটা ব্যবহার করছি, যেই গণতন্ত্রে আমরা আছি সেই গণতন্ত্র হচ্ছে যে তোমার পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আই হোপ যে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি জানতে পারলাম যে অ্যাথেন্স, স্পার্টা, থেবেস এগুলো নগররাষ্ট্র। আর নগররাষ্ট্রের মধ্যে সব মানুষ নাগরিক ছিল না, এবং রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করতো তাদের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ ছিল। 4 ধরনের শ্রেণী লক্ষ্য করা যায়। আর নারীরা কখনো নাগরিক হইতে পারতো না, এটা আমরা জানছি, তাই না? এবং এখন যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি, যে তাহলে তুলনা করব, আমরা অতীতের সাথে বর্তমানের তুলনা করব। অতীতের সাথে বর্তমানের তুলনা যদি আমরা করি তাহলে আমরা কি পাই, যে অতীতে কি আর বর্তমানে কি সেটা আমরা জানব। তাহলে অতীতে আর বর্তমানে, তাহলে দেখো যে অতীতে যেটা ছিল, যেমন ধরো অতীতে রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল? অতীতে রাষ্ট্র ব্যবস্থা ছিল, দেখো অতীতে রাষ্ট্র ব্যবস্থা ছিল নগর রাষ্ট্র। কি রাষ্ট্র? অতীতে নগর রাষ্ট্র ছিল। আর বর্তমানে কি? বর্তমানে হচ্ছে জাতি রাষ্ট্র। কি রাষ্ট্র? জাতি রাষ্ট্র। তাহলে অতীতে নগর রাষ্ট্র আর বর্তমানে জাতি রাষ্ট্র। অতীতের কথা যদি আমরা বলি, যেমন গণতন্ত্রের কথা, অতীতে গণতন্ত্র ছিল কেমন? অতীতে ছিল হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র। আর বর্তমানে কি? বর্তমানে হচ্ছে পরোক্ষ গণতন্ত্র, পরোক্ষ। হ্যাঁ, তাহলে বর্তমানে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। অতীতে রাষ্ট্রের আয়তন, রাষ্ট্রের কি? রাষ্ট্রের আয়তন কেমন ছিল? দেখো আয়তন, রাষ্ট্রের আয়তন ছিল ক্ষুদ্র ক্ষুদ্র। হ্যাঁ, এখন হচ্ছে বিশাল রাষ্ট্র। আর একইভাবে যে তোমার জনসংখ্যা কম ছিল, তাহলে অতীতে রাষ্ট্রের জনসংখ্যা ছিল কম, জনসংখ্যা ছিল কি? কম। আর বর্তমানে বেশি জনসংখ্যা, মাত্রাতিরিক্ত। আর অতীতে যে তোমার রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্র, রাষ্ট্রের আয়তন। হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে যেমন অতীতের কথা যদি বলি, অতীতে আমরা অ্যাথেন্স, স্পার্টা, থেবেস দেখি, এখন হচ্ছে জাতিরাষ্ট্র দেখি আমরা, ঠিক আছে? তাহলে অতীতে নগররাষ্ট্র, জাতিরাষ্ট্র, এই যে তত্ত্বগুলো আমি তোমাদের বললাম। হ্যাঁ, তাহলে আগে নাগরিকতার ধারণা দেখো, এখানে আরেকটা জিনিস লিখি, নাগরিকতার ধারণা। আগে নাগরিকতার ধারণা কেমন ছিল? আগে অতীতের নাগরিকতার ধারণা ছিল সংকীর্ণ, সংকীর্ণ। আর বর্তমানে এই নাগরিকতার ধারণা হচ্ছে ব্যাপক। নাগরিকতার ধারণা কেমন? ব্যাপক। তাহলে অতীতে নাগরিকতার ধারণা ছিল সংকীর্ণ, আর বর্তমানে নাগরিকতার ধারণা হচ্ছে ব্যাপক। এই ছকটা তোমরা একটু লিখে ফেলো তো বাবুরা, তখন তোমরা ভালোভাবেই বুঝতে পারবা। হ্যাঁ, এখানে যে বিশালটা একটু লেখাটা একটু হয়ে গেল, তোমরা একটু লিখে ফেলো, এগুলো নোট করবা, কেমন? একটা খাতা আলাদা করে শুধু পৌরনীতির জন্য তোমরা রাখবা, এবং এমনভাবে রাখবা যাতে হারিয়ে না যায়, যাতে কি হারিয়ে না যায়, তুমি হারিয়ে গেলেও যাতে খাতা তোমার সাথে থাকে। তাহলে বুঝতে পারছো? এই বিষয়গুলো তোমরা একটু লিখে নাও। এখন আমরা ডিরেক্ট চলে যাব পৌরনীতির সংজ্ঞায়। তাহলে আমরা এতক্ষণ ধরে যা বুঝলাম, যা পড়লাম, সব কিছু হচ্ছে পৌরনীতির ধারণা। আমরা একটু স্লাইডে চলে যাব, কেমন? স্লাইডে চলে যাব, যেখানে পৌরনীতির আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা আছে। তো আমি আজকে তোমাদেরকে বেসিক ধারণাগুলো ক্লিয়ার করাবো। বেসিক ধারণা এই যে বললাম, অতীতে যে নগররাষ্ট্র ছিল, এই নগররাষ্ট্রগুলো ছিল অ্যাথেন্সে। হ্যাঁ, আর বর্তমানে যে রাষ্ট্রগুলো আছে এগুলো জাতি রাষ্ট্র। তোমরা একটু তথ্য লিখে রাখো, সেটা হচ্ছে জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হচ্ছে, লিখো, জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, স্বপ্নদ্রষ্টা তিনি হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলি। নিকোলা ম্যাকিয়াভেলি, এই যে নিকোলা ম্যাকিয়াভেলি হচ্ছে জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, মানে যিনি স্বপ্ন দেখিয়েছেন মানুষকে যে জাতি রাষ্ট্র গঠনের জন্য। জাতি রাষ্ট্র কি? জাতি রাষ্ট্র হচ্ছে এমন একটা ধারণা যেখানে একটা জাতির জন্য একটা দেশ থাকবে। ধরো বাঙালি জাতির জন্য বাংলাদেশ, পাকিস্তানি জাতির জন্য পাকিস্তান, ভারতীয় জাতির জন্য ভারত, ইরানি জাতির জন্য ইরান, ইরাকি জাতির জন্য ইরাক, বার্মাইয়া জাতির জন্য বার্মা বা মিয়ানমার। এই যে বাঙালি, ভারতীয়, এগুলো হচ্ছে জাতি। তাহলে
এই জাতিরাষ্ট্রের যিনি স্বপ্ন দেখিয়েছেন তার নাম হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলি। তার একটা বিখ্যাত বই আছে, বিখ্যাত গ্রন্থ, সেই জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টার একটা বইয়ের নাম হচ্ছে দ্য প্রিন্স। লিখে নাও, দ্য প্রিন্স। ওকে, যে জাতিরাষ্ট্রের কথা বলতেছি, তো নিকোলা ম্যাকিয়াভেলিকে আধুনিক পৌরনীতির জনক বলা হয়। আমরা এবার থিওরিটিক্যাল কিছু আলোচনায় চলে যাই। যেমন আমরা বলতেছি যে নগর রাষ্ট্র, এই নগর রাষ্ট্র যেখানে ছিল তার একটা রাষ্ট্রের নাম হচ্ছে অ্যাথেন্স সম্পর্কে কিছু কথা বলি। অ্যাথেন্স হচ্ছে গ্রিক সভ্যতার একটা নগর, যেখানে জন্ম হয়েছে সক্রেটিস, যেখানে জন্ম হয়েছে তার ছাত্র প্লেটো, যেখানে জন্ম হয়েছে প্লেটোর ছাত্র এরিস্টটল, যেখানে জন্ম হয়েছে তার ছাত্র আলেকজান্ডার। এদের বিষয়ে একটু কথা বলা যাক। এদেরকে সংক্ষেপে মনে রাখবো কি, কে কার ছাত্র? তাহলে সক্রেটিসের ছাত্র প্লেটোর ছাত্র এরিস্টটল, আলেকজান্ডার। সক্রেটিসের কোনো শিক্ষক ছিলেন না, তিনি নিজেই নিজের প্রকৃতি থেকে জ্ঞান আহরণ করেছিল, যার কারণে তাকে প্রকৃতির ছাত্র মনে করা হয়। এই সক্রেটিসের বিখ্যাত কিছু উক্তি আছে, যেমন তার বিখ্যাত উক্তির একটা হচ্ছে ভার্সু ইজ নলেজ। অর্থাৎ তার কথা হচ্ছে যেটাই ভার্সু, যেটাই সদ্জ্ঞান সেটাই জ্ঞান। অর্থাৎ তার কথা হচ্ছে সদ্গুণই জ্ঞান। তো যখন তুমি বুঝবা ইউ নো নাথিং, তখন তুমি নিজেকে মনে করবা যে তুমি জ্ঞানের স্তরে প্রবেশ করেছো। সক্রেটিসের একটা বিখ্যাত কথা হচ্ছে যে ব্যক্তি এটা জানে যে সে কিছুই জানে না, যে ব্যক্তি এটা জানে যে সেই কিছুই জানে না, সেই প্রকৃত অর্থে জ্ঞানী ব্যক্তি। তার কথা হচ্ছে এটা, মানে যে অর্থাৎ জ্ঞানী হচ্ছে সেই ব্যক্তি যে এটা জানে সে কিছুই জানে না। এটা তোমার কাছে মনে হতে পারে এটা কেমন আপাত বিরোধী কথা হয়ে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে সত্য। একজন জ্ঞানী ব্যক্তি এটা বুঝতে পারে যে সে তার ভিতরে অনেক লিমিটেশনস আছে, অনেক বাধা আছে, অনেক বিপত্তি আছে, কিন্তু তারপরেও সে এটা জানে। তাহলে জ্ঞানী ব্যক্তি হচ্ছে সেই যে এটা জানে সে কিছুই জানে না। এটাই হচ্ছে তার মানে জ্ঞানী ব্যক্তির পরিচয়। তাহলে আমরা কি জানলাম, যে সক্রেটিস সম্পর্কে একটু জানলাম, এবং তিনি ফিলোসোফার কিং এর কথা বলেছে। ফিলোসোফার কিং, তার একটা বিখ্যাত ধারণা হচ্ছে কি ফিলোসোফার কিং কি? ফিলোসোফার কিং হচ্ছে তিনি এমন একজন শাসক বা এমন একজন রাজাকে চায় যে হবে অন্যদের চেয়ে জ্ঞানী, অন্যদের চেয়ে বুদ্ধিমান। অর্থাৎ সক্রেটিসের আমলে তো সক্রেটিসের চেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন না, তো যার কারণে তার কথা হচ্ছে শাসক হইতে হবে এমন যে হবে প্রকৃত অর্থে ফিলোসোফার কিং, দার্শনিক রাজা, যে সব বিষয়ে জ্ঞান রাখবে। সক্রেটিসের কথা অনুযায়ী সক্রেটিসের বাইরে আসলে কেউই ছিল না ওই সময়ে নেতৃত্ব দেওয়া, যার কারণে সক্রেটিসকে ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে যেতে হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। সক্রেটিসের সাথে প্লেটো, সক্রেটিস কোনো বই না লিখলেও প্লেটোকে দিয়ে তিনি বই লিখিয়েছেন। কে? প্লেটোকে দিয়ে তিনি মানে বিশেষ করে প্লেটো লিখেছেন নিজেই। সক্রেটিসের বিভিন্ন উক্তি, এই যে কথাগুলো বলতেছে ভার্সু ইজ নলেজ, যে জ্ঞানী ব্যক্তি হচ্ছে সেইটা জানে যে কিছুই জানে না, নৈতিকতার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সক্রেটিস। প্লেটো হচ্ছে সক্রেটিসের সেই ছাত্র যে কিনা বই লিখেছেন এবং তার শিক্ষকের বিভিন্ন কথা লিখে রেখেছেন। তার একটা বিখ্যাত বই হচ্ছে দ্য রিপাবলিক। বুঝতে পারছো? দ্য রিপাবলিক বইটা কাটতে হলে এটা হচ্ছে প্লেটোর। তাহলে প্লেটো এই রিপাবলিক বইটা লিখেছে। তার একটা ধারণা আছে, প্লেটোর একটা ধারণা হচ্ছে যে আদর্শ রাষ্ট্র, তিনি এমন একটা রাষ্ট্র চান যে রাষ্ট্রটা হবে আদর্শ, এবং তিনি এটাকে ইংরেজিতে বলছে আইডিয়াল স্টেট। আইডিয়াল কি? স্টেটের কথা বলেছে। তার কথা হচ্ছে রাষ্ট্র হতে হবে আদর্শ, এবং তিনি এই আদর্শ রাষ্ট্র বা আইডিয়াল স্টেটের কিছু মাপকাঠি বা কিছু যে তোমার বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে। তোমরা কি বুঝতে পারতেছ? এগুলো নোট করো, প্রত্যেকটা জিনিস নোট করো। এগুলো তোমাদেরকে আর বলার সুযোগ হবে না, এগুলো বেসিক আলোচনা, এগুলো তোমাদের কলেজের টিচাররাও তোমাদেরকে পড়াবে না। হ্যাঁ, আমি যেভাবে বলতেছি
তো প্ল্যাটো দ্য আদর্শ রাষ্ট্র, যার ইংরেজি হচ্ছে আইডিয়াল স্টেট, তো আদর্শ রাষ্ট্রের ধারণা কে দিয়েছেন? প্ল্যাটো দিয়েছেন। এবং এই আদর্শ রাষ্ট্রের ধারণার মধ্য দিয়ে তিনি এমন একটা রাষ্ট্রের প্রার্থনা করেছেন যে রাষ্ট্রটি হবে প্রকৃত অর্থে মানব কল্যাণকামী এবং মানুষের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। এই প্ল্যাটোর ছাত্র হচ্ছে এরিস্টটল, যাকে আমরা বহু জ্ঞানের পণ্ডিত মনে করি। হ্যাঁ, তিনি জ্ঞানের এমন কোনো শাখা নাই যেখানে তার বিচরণ ছিল না। প্রত্যেকটা বিষয়ে তিনি জ্ঞান অর্জন করেছেন, চেষ্টা করেছেন কিছু না কিছু কন্ট্রিবিউট করে যাওয়ার, এবং তিনি বিভিন্ন বিজ্ঞানের ক্ষেত্রে কন্ট্রিবিউশন তিনি করেছেন। তার একটা অন্যতম কন্ট্রিবিউশন হচ্ছে যে তার বিখ্যাত গ্রন্থ দ্য পলিটিক্স। তার বইয়ের নাম কি? দ্য পলিটিক্স। তাহলে এই পলিটিক্স বইটা তিনি রচনা করেছেন কে? এরিস্টটল। এই পলিটিক্স গ্রন্থ রচনার মধ্য দিয়ে তিনি হয়ে গেলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। তাহলে কে রাষ্ট্রবিজ্ঞানের জনক? এরিস্টটল। এরিস্টটল, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের জনক। জনক কে? এটাকে এরিস্টটল হিসেবে এভাবে লিখো। হ্যাঁ, তোমরা ওইভাবে লিখিও না, দিয়ে লিখিও না, কারণ এই উচ্চারণটা এরকম, এরিস্টটল। এই এরিস্টটল তার দ্য পলিটিক্স বইয়ের মধ্য দিয়ে তিনি জনক হয়ে উঠলেন, এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জন্য। আর আমরা তো জানি যে পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা, মনে রাখবা। পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা? রাষ্ট্রবিজ্ঞানের শাখা, এটা ভুলে যাও না। আর আলেকজান্ডারের বিষয়ে কি বলবো? তিনি একজন ছিল গ্রেট ওয়ারিয়র, একজন বিখ্যাত যোদ্ধা। বিখ্যাত কি? যোদ্ধা। এই যোদ্ধা দিক বিদিক জয় করেছেন। ম্যাসেডোনিয়া মানে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিভিন্ন এলাকা জয় করে তিনি ক্ষান্ত হননি। তিনি আরও জয় করার নেশায় ভূত হয়েছিলেন। পরে তিনি বেবিলনে মারা যান। সক্রেটিস থেকে এই আলেকজান্ডার পর্যন্ত মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে অ্যাসপা। এই যে অ্যাস দিয়ে সক্রেটিস, পি দিয়ে প্ল্যাটো, এ দিয়ে এরিস্টটল, এ দিয়ে আলেকজান্ডার। এভাবে আমরা অ্যাসপা দিয়ে মনে রাখবো, ঠিক আছে? অ্যাসপা, ওকে। এই অ্যাসপার সিকোয়েন্স অনুযায়ী আমরা তাদের যে কে কার ছাত্র এটা আমরা মনে রাখতে পারবো খুব সহজে। এই যে সক্রেটিস থেকে প্ল্যাটো পর্যন্ত, প্ল্যাটো থেকে এরিস্টটল, এরিস্টটল থেকে আলেকজান্ডার, এরা হচ্ছে পরস্পরের ছাত্র, মানে একজন আরেকজনের শিক্ষক এবং ছাত্র। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের জনককে এরিস্টটল, জানলাম। তাহলে আমরা যদি বলি যে পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা? পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা? তাহলে তোমরাই উত্তর করো, পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা? একটু উত্তর করো তো দেখি বাবুরা, দেখি পারো কিনা। এবার আমরা একটু বিজ্ঞান, হ্যাঁ, একটু বিজ্ঞান নিয়ে কথা বলি। বিজ্ঞান দুই ধরনের। একটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, সাধারণত দুই ধরনের, হ্যাঁ, একটা প্রাকৃতিক বিজ্ঞান আর একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। তাহলে একটা প্রাকৃতিক আর একটা কি সামাজিক। প্রাকৃতিক বিজ্ঞান কোনটা? যেটাকে বলে জেনারেল, মানে যেটাকে আমরা বলি ন্যাচারাল সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান কোনগুলো? অর্থনীতি, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পৌরনীতি, জেন্ডার স্টাডিজ, নৃবিজ্ঞান, উন্নয়ন বিজ্ঞান, এগুলো হচ্ছে অপরাধ বিজ্ঞান, এগুলো হচ্ছে সামাজিক বিজ্ঞান। তাহলে সামাজিক বিজ্ঞানের মধ্যে যে রাষ্ট্রবিজ্ঞানটা আছে, সেই রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা হচ্ছে পৌরনীতি। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের শাখা হচ্ছে কি? পৌরনীতি। তাহলে পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা? তাহলে আমার উত্তর আসবে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের শাখা। তাহলে পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞানের শাখা। তাহলে এটা আমরা জানলাম, একটা জানলাম। তাহলে যেহেতু রাষ্ট্রবিজ্ঞান একটা সামাজিক বিজ্ঞান, প্রশ্ন যদি আবার এভাবে আসে, পৌরনীতি কি ধরনের বিজ্ঞান? পৌরনীতি কি ধরনের বিজ্ঞান? তাহলে উত্তর কি হবে? কি ধরনের বিজ্ঞান? তাহলে আমার উত্তর হবে যে পৌরনীতি একটা সামাজিক বিজ্ঞান। তাহলে পৌরনীতি হচ্ছে কি? সামাজিক বিজ্ঞান। ওকে, পৌরনীতি হচ্ছে সামাজিক বিজ্ঞান। আবার যদি বলা হয় যে পৌরনীতি কি বিষয়ক বিজ্ঞান, তো আমরা পৌরনীতিতে পড়ি কি? পৌরনীতি, এই যে সিভিক্স যে শব্দটা, এটাকে যদি আমরা ভাঙি, দুটা শব্দ পাই। একটা হচ্ছে নাগরিক, মানে সিভিটাস, এটা হচ্ছে নাগরিক। সিভিটাস হতো কি? নগর রাষ্ট্র, তাই না? নগর রাষ্ট্র। তো আমরা মেনলি পৌরনীতিতে আলোচনা করি নাগরিক সম্পর্কিত বিষয় নিয়ে। তাহলে পৌরনীতি কি বিষয়ক বিজ্ঞান যখন বলা হবে, মানে কোন ধরনের বিজ্ঞান? যখন সামাজিক বিজ্ঞান। পৌরনীতি কি বিষয়ক বিজ্ঞান যখন বলা হবে, তখন বলা হবে কি? পৌরনীতি কি বিষয়ক বিজ্ঞান যখন বলা হবে, তখন আমরা বলবো কি?
পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তখন আমার উত্তর হবে কি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। বিষয়কটা আমি লিখি নাই, তোমরা এটা লিখে নিও। এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা? তখন আমার উত্তর কি হবে? পৌরনীতি হবে রাষ্ট্রবিজ্ঞানের শাখা। তাহলে আমার উত্তর কি যে পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা? তখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে পৌরনীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের শাখা। মনে থাকবে? তাহলে পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞানের শাখা। আই হোপ যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো এবং তোমাদের এটাতে কোনো সমস্যা থাকার কথা না। এইটুকু তো বুঝতে পারছো, তাই না? দেখি তোমরা কমেন্ট করছো কিনা, যাতে আমি অন্তত বুঝতে পারি যে তোমরা কিছু জিনিস বুঝছো বা বুঝো নাই। ওকে, সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভেরি গুড। ওকে ফাইন, ওকে, খুবই চমৎকার। আমাদের সাথে নুসরাত জাহান নাবিলা খুবই ভালো রেসপন্স করছে এবং সেই সাথে আমাদের সাথে ইয়াসমিন সরকার এবং আফরা আনাম আবিনা। তোমরা কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের ওই গ্রুপে শেয়ার করবা মাস্ট, হ্যাঁ, মানে তোমাদের ওই ক্লাস নোটগুলো, হ্যাঁ, ওই বেসিক ক্লাস নিয়ে অনেকেই তো জানে না, তাই না? পৌরনীতির বেসিক ক্লাস তোমরা ওইভাবে আপলোড করবা যে সিভিক্স বেসিক ক্লাস এবং আপলোড করবা, ঠিক আছে? ওইভাবে আপলোড করবা। আই হোপ যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, তাই না? এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এটা করলাম। এবার আসি হচ্ছে আমরা, এটা তো বুঝতে পারছো, তাই না? এটা বোঝা শেষ হলে আমরা আরেকটা বিষয়ে আলোচনায় চলে যাই। আর বেসিকের মধ্যে আরও কি কি আলোচনা করতে হবে সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করে ফেলি, যাতে পরবর্তীতে আমাদের পেন খাইতে না হয়। ওকে, বুঝতে পারছো। এবার আসি হচ্ছে আমরা রাষ্ট্রের উপাদান নিয়ে একটু কথা বলবো। বেসিক আলোচনাগুলো আমরা যদি আলোচনা করে ফেলি আজকে, পরবর্তীতে এগুলো নিয়ে আমাদেরকে পেন খাইতে হবে না। হ্যাঁ, রাষ্ট্র একটা যে তোমার বিমূর্ত ধারণা, কারণ রাষ্ট্র দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। বিমূর্ত মানে হচ্ছে কি, যেটা মূর্তি নয়, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। রাষ্ট্র এরকম একটা বিমূর্ত প্রতিষ্ঠান, এটা এমন একটা ধারণা যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আমরা জাস্ট অনুভব করি। এই রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করছি। এই রাষ্ট্রের মধ্যে 4টা উপাদান আছে, যেটা একটু আগেই তোমাদেরকে বলছিলাম। নির্দিষ্ট জনসংখ্যা আছে, একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, এবং একটা সার্বভৌমত্ব আছে, এবং আরেকটা হচ্ছে সরকার। তাহলে একটা হচ্ছে সার্বভৌমত্ব, আরেকটা হচ্ছে কি সরকার, আর একটা সার্বভৌমত্ব। তাহলে আমরা 4টা উপাদান পেলাম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সেটা আমি তোমাদেরকে একটু আগেই বলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। আর যদি ধরো এই যে রাষ্ট্রটা একটা বাস, আমি একটা বাস আঁকলাম, হ্যাঁ, এটা একটা ধরো বাস, এবং এটা খুবই একটা চমৎকার একটা বাস, এবং এই বাসে যতগুলো যাত্রী আছে, কি আছে? যতগুলো যাত্রী আছে। খেয়াল করো, বাস একজন চালক আছে যে হচ্ছে গাড়িটা চালাচ্ছে, বাসটা চালাচ্ছে। ধরো বাস হচ্ছে একটা রাষ্ট্র, রাষ্ট্রটাকে মানে যেভাবে নিয়ে যাচ্ছে ড্রাইভার সেভাবেই যাবে। এখন ড্রাইভার কে? রাষ্ট্রের ড্রাইভার হচ্ছে সরকার। এই সরকার হচ্ছে এই বাসের ড্রাইভার। তাহলে ড্রাইভার কে? এখানে ড্রাইভার হচ্ছে কি? ড্রাইভার হচ্ছে সরকার। তাহলে একটা রাষ্ট্রের সরকার কতটা গুরুত্বপূর্ণ তুমি দেখো। সরকার না থাকলে রাষ্ট্র কিন্তু চলবে না। এই সরকার সম্পর্কে আমাদের একটু জানা থাকতে হবে। ও আসাইদ বিন সাহাব রায়ান, ভদ্রলোক, বাবা তোমার এর পরিচয় কি জন্য দরকার আমাকে বলো। তোমার এর পরিচয় দিয়ে কি হবে বলো? হ্যাঁ, বাপ জামাইতে আসছো? কমেন্ট সেকশনে থাপ্পড় মেরে ক্লাস থেকে বের করে দেবো ফাজিল ছেলে। কার বাসা কোথায় এটা জিজ্ঞেস করতে আসছে কমেন্ট সেকশনে? বাবা যায়, হ্যাঁ, আমার ক্লাসে আসছে যে একজনের বাড়ি কোথায় জিজ্ঞেস করতে। তোমাকে এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি যে তুমি একটা কমেন্টস করছো যে এটা কি জিজ্ঞেস করছো, একটা কমেন্টস করছো? করো নাই। একটা যদি ছেলে একটা মেয়ে যদি কোনো কারণে বলে, অভিযোগ করে যে আমার ইনবক্সে মেসেজ দিয়ে ডিস্টার্ব করছে বা ইনিয়াও মেসেজ দিছে, কোর্স আর করা লাগবে না বাবু, তুমি এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে পারবা। এটা পড়ালেখার প্ল্যাটফর্ম, এটা টিকটকারদের প্ল্যাটফর্ম না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ওকে?
তোমার থেকে বুঝতে হবে। এখানে পড়তে আসতো, পড়বা, পড়াবো, ভালো করে পড়বা, ভালো রেজাল্ট করবা, চলে যাবা, পরে গিয়ে সুনাম করো বা দুর্নাম করো, এটা তোমার ব্যাপার। ওকে, স্ট্রেট ফরওয়ার্ড কথা, আমি খুবই স্ট্রিট মানুষ এবং এই জায়গায় মনে রাখবো এটা, এই কথা যেগুলো বলছি। ওকে, এখানে যে বিষয়টা বললাম, সরকার হচ্ছে একটা রাষ্ট্রের ড্রাইভার। এই সরকারের 3টা বিভাগ আছে, একটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগ, এরপর হচ্ছে বিচার বিভাগ। এই যে 3টা বিভাগ আছে, এই 3টা বিভাগের ফাংশন কিন্তু আলাদা, ফাংশন আলাদা। আমরা এখন আস্তে 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 এগুলোর বিস্তারিত জানবো। হ্যাঁ, এগুলোর বিস্তারিত আমরা জানবো। প্রথমে আসি হচ্ছে আমাদের আইন বিভাগ সম্পর্কে। তাহলে যে সরকারের কথা আমরা বলছি, সেই সরকারের একটা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে আইন বিভাগ। এই আইন বিভাগকে আমরা আমাদের দেশে এটাকে আইনসভাও বলে। কি সভা? আইনসভা। এটাকে জাতীয় সংসদও বলে। কি বলে? জাতীয় সংসদ বলে। বুঝতে পারছো? তাহলে আইন বিভাগ যেটা, সেটাকে আমরা আইনসভাও বলি, আবার এটাকে আমরা বলি কি, যে তোমার জাতীয় সংসদও আমরা বলি। তাহলে আইনসভাও বলি, এটাকে জাতীয় সংসদও বলি, আর একটা হচ্ছে কি, যে আইন বিভাগ তো বলি, সাথে আইনসভা এবং কি জাতীয় সংসদও বলি। গেল। এরপরে আসে হচ্ছে শাসন বিভাগ। এটাকে আমরা নির্বাহী বিভাগও বলি। কি বলি? নির্বাহী বিভাগ। এই নির্বাহী বিভাগকে প্রধানত 2টা ভাগে ভাগ করা হয়। ভাগে আমি পড়ে যাচ্ছি, আগে নামগুলো জেনে নাও। নির্বাহী বিভাগ বলে, এবং এই নির্বাহী বিভাগ এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। এই পাশে যেটা লিখতেছি এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের নাম। যেমন ধরো আইন বিভাগকে জাতীয় সংসদ হিসেবে আমাদের দেশে ধরা হয়, আর শাসন বিভাগটা পরিচালিত হয় সচিবালয় থেকে। কি থেকে? বাংলাদেশের যে, মানে এটা হচ্ছে সর্বোচ্চ প্রতিষ্ঠান। হ্যাঁ, বিভাগ এই পাশে আমরা সরকার লিখছিলাম, এখানে লিখলাম হচ্ছে যেগুলো লিখতেছি এগুলো হচ্ছে বিভাগ। হ্যাঁ, এটা হচ্ছে বিভাগ, আর এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। বিভাগের যে প্রতিষ্ঠান, সর্বোচ্চ প্রতিষ্ঠান, সর্বোচ্চ প্রতিষ্ঠান, সর্বোচ্চ প্রতিষ্ঠান, সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে আমাদের আইন বিভাগে জাতীয় সংসদ, শাসন বিভাগে হচ্ছে সচিবালয়। অন্যদিকে আমাদের যে বিচার বিভাগ আছে, সেই বিচার বিভাগকে আমাদের দেশে বলা হয় যে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটা? সুপ্রিম কোর্ট। মনে রাখবা, সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের আবার 2টা বিভাগ আছে। বিভাগগুলোতে আমরা পড়ে যাব, পরে আলোচনা করব। আপাতত এইটুকুই তো তোমরা অন্তত জানো, ঠিক আছে? ওকে, আপাতত এইটুকুই তো জানো না, তাই না? আপাতত এইটুকুই থাকলো। তাহলে সরকারের এটা একটু লিখে নাও। সরকারের যে 3টা বিভাগ, এই যে দেখো, যে আইন বিভাগকে বলা হয়ে থাকে আইনসভা, আর আমাদের দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ। এখানে এটা নিয়েও আমি তোমাদের একটু বলতে পারি। যেমন ধরো জাতীয় সংসদ বা আইনসভা যেটা আছে, এই আইনসভার মধ্যে আমাদের দেশে এমপি আছে কয়জন? 350 জন, মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। শাসন বিভাগ যেটা আছে, এটার 2টা বিভাগ আছে। একটা হচ্ছে রাজনৈতিক বিভাগ, যারা জনগণের ভোটে নির্বাচিত, আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ, যারা হচ্ছে সরকারি আমলা, কর্মকর্তা, কর্মচারী। এরা ভোটের মাধ্যমে নির্বাচিত হইলেও এরা নিজেদের যোগ্যতায় চাকরির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়। বিচার বিভাগ যেটা আছে আমাদের দেশে, এই বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠানের নাম একটু আগে লিখে দিলাম, সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের 2টা বিভাগ আছে, একটা হচ্ছে আপিল বিভাগ, আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিল বিভাগ। আশা করি তোমরা এই বেসিক ক্লাস থেকে পৌরনীতি সম্পর্কে কি রকম হইতে যাচ্ছে সেটা সম্পর্কে একটু ধারণা তোমরা পেয়েছো। আমরা তাহলে প্রথম থেকে আলোচনায় যাব। তার আগে তোমরা বলো এটা লেখা শেষ হয়েছে কিনা। যদি লেখা শেষ হয় দেন আমাকে বলো। ওকে, দেন আমাকে একটু বলো। তাহলে আমরা একটু রিমাইন্ড করি আজকে আমরা যা পড়লাম। প্রথমে আমরা হচ্ছে পৌরনীতির ধারণা ক্লিয়ার করলাম, যে পৌরনীতি কিভাবে আসলো। ও এখানে দেখো, এখান থেকে শুরু আমাদের আলোচনা। এই যে বেসিক ক্লাস 1 এবং
আমার পরিচয় দিলাম প্রথমে। পৌরনীতিকে দুইটা ভাগে ভাগ করা হয়, যদি পরীক্ষায় প্রশ্ন আসে পৌরনীতিকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে, নাগরিক এবং নগরাষ্ট্র। আর রাষ্ট্রের যে 4টি উপাদান ওই পাশে সাধারণভাবে আলোচনা করলাম। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে সার্বভৌমত্ব। আর গ্রিক সভ্যতার মধ্যে যে নগরগুলোর কথা বলছি, এই অ্যাথেন্স, এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান চর্চার সবচেয়ে পূর্ণভূমি ছিল, যেখানে সক্রেটিস থেকে আলেকজান্ডার পর্যন্ত সবারই জন্ম হয়েছে। আর স্পার্টার বিষয়ে তোমাদেরকে কিছুই আমি বলি নাই। স্পার্টার বিষয়ে একটা বাক্য বলা দরকার। এই স্পার্টা হচ্ছে একটা সামরিক রাষ্ট্র, মনে রাখবা। স্পার্টার মধ্যে স্পার্টা একটি, লিখে রাখো, এটা লিখে রাখো, একটি সামরিক রাষ্ট্র। কেন এটা বলা হয়? স্পার্টাকে সামরিক রাষ্ট্র বলার পেছনে মূল কারণ হচ্ছে 7 বছর থেকে বাচ্চা কাচ্চাদেরকে কোথায় পাঠানো হয়? আর্মিদের ট্রেনিং সেন্টারে পাঠানো হয়। তাদেরকে সেনাবাহিনীর, মানে ওই সময় যে মিলিটারি বাহিনী আছে, সামরিক বাহিনী, সামরিক প্রশিক্ষণে পাঠানো হতো। একটা বাচ্চা 7 বছর হইলেই তাকে আর মায়ের সাথে থাকতে দেওয়া হতো না, পরিবারের সাথে থাকতে দেওয়া হতো না, ডিরেক্ট পাঠিয়ে দেওয়া হতো যে যুদ্ধ প্রশিক্ষণে। এই কারণে স্পার্টাই যারা থাকতো তাদেরকে বলা হয় স্পার্টান। কি বলা হয়? স্পার্টান। এই স্পার্টানরা ছিল এতটাই দুর্ধর্ষ যে, মানে ভয়াবহ রকমের দুর্ধর্ষ। এরা সামরিক কৌশলের দিক থেকে 10,000 বাহিনীকে 300 জনে পরাজিত করে ফেলতো। অর্থাৎ 300 জন যোদ্ধা 10,000 সৈনিকদেরকে হত্যা করতো। এই স্পার্টানদের বিষয়েও মুভি আছে, তোমরা স্পার্টান মুভি আছে, এটা দেখতে পারো। এই স্পার্টানরা এই সামরিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, যেটা গ্রিক সভ্যতায়। তাহলে একটা ছিল সামরিক রাষ্ট্র, আর একটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান চর্চার পূর্ণভূমি, যেখানে গণতন্ত্রের জন্ম হয়েছে। এরপরে আমরা বললাম যে গ্রিক সভ্যতায় কারা নাগরিক ছিল, কারণ গ্রিক সভ্যতায় সব জনগণ নাগরিক ছিল না, 4টা জনগণ ছিল, 4টা বিভাজন ছিল। নাগরিক বলা হতো শুধু একটা শ্রেণীকে, যারা রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন করতো, সুযোগ সুবিধা ভোগ করতো। আর নারীদের তো কোনো নাগরিক মর্যাদা ছিল না, নাগরিকরা ছিল দাসদের নারীরা ছিল দাসদের সমমর্যাদায়। এরপরে গণতন্ত্র সম্পর্কে ধারণা দিলাম। গণতন্ত্রের জন্মভূমি হচ্ছে অ্যাথেন্সে, যেখানে প্রত্যক্ষ গণতন্ত্রের জন্ম হয়েছে, আর গণতন্ত্রের জনক বলা হয় এরিস্টটলকে। এরপরে পৌরনীতির যে ধারণাগুলো বর্তমান আর অতীত নিয়ে আলোচনা করেছি। এরপরে আসলো হচ্ছে নগরাষ্ট্রের ধারণা, ক্লিয়ার করলাম। এরপরে আসলো হচ্ছে পৌরনীতি সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন, যেগুলো এমসিকিউতে আসে এবং জ্ঞানমূলক প্রশ্নে আসে। আর এরপরে রাষ্ট্র সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা দিলাম। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পৌরনীতির একদম স্লাইড বাই স্লাইড ধরে আমরা আলোচনা করবো। আজকের ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে, এবং তোমরা অবশ্যই ক্লাসের যে ক্লাস নোট তোমরা আমাদের যে পড়ালেখার গ্রুপের কথা বলেছে সেখানে তোমরা শেয়ার করবে, ঠিক আছে? পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে। আর ওসাইদ বিন সাহাব রায়ান, তোমাকে আমি রিকোয়েস্ট করব যে তুমি যেহেতু সরি বলেছো, দ্যাটস ওয়াই তোমাকে আমি ক্ষমা করলাম। যদি কেউ এরকম করে যে কে কোথাকার এটা জানতে চাও, এবং ইনবক্সে গিয়ে গুথাগুতি করো, সালাম দাও, হ্যাঁ কেমন আছো, খাইছো, হ্যাঁ এগুলো যদি করো, তাহলে তোমার আর ক্লাস করতে হবে না বাবু, তুমি একদম সসম্মানে বিদায় নিতে পারবা, এবং তোমার কষ্ট করতে হবে না, আমি বের করে দিব গ্রুপ থেকে। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।